1996 সালে বিয়ার গ্রিলস 16,000 ফুট উচ্চতায় ছিল। প্লেনের দরজায় রেড লাইটটি জ্বলছিল। হঠাৎ করে দরজার লাইটটি সবুজ হয়ে যায় এবং একজন দরজা খুলে দেয় এবং বলে গো গো। এক এক করে বিয়ার্সের সমস্ত বন্ধুরা ঝাঁপ দিতে লাগলো। বিয়ার্স একটু টেনশনে ছিল, কিন্তু সর্বশেষে সে একটা লম্বা নিঃশ্বাস নিল এবং সেও ঝাঁপ দিল। 1996 সালে বিয়ার্স তার আর্মি বন্ধুদের সাথে ছুটি পালন করছিল আর জিম্বাবুতে সে স্কাই ড্রাইভিং করতে গেছিল। সবকিছুই প্ল্যান মাফিক চলছিল, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। প্লেন থেকে জাম্প করার পরই বিয়ার্স 200 কিলোমিটার/আওয়ার দ্রুততার সাথে নিচে নামছিল। 15,000 ফুট, 10,000 ফুট, 5,000 ফুট, সর্বশেষে মাত্র 3,000 ফুট বাকি ছিল। আর তখনই তার প্যারাশুটটা খুললো। বিয়ার তখন ভাবতে লাগলো যে প্যারাশুট খোলা সত্ত্বেও কেন তার দ্রুততা কম হচ্ছে না। তখনই বিয়ার উপরের দিকে তাকালো এবং তাকিয়ে চমকে গেল। সে দেখতে পেল তার প্যারাশুটটা ভালোভাবে খোলেনি এবং প্যারাশুটের দড়িগুলো জড়িয়ে গেছে। আর এই কারণে প্যারাশুটের স্পিড কম হচ্ছিল না এবং সে দ্রুততার সাথে নিচে নামছিল। সে প্যারাশুটকে সোজা করতে চাইলো, কিন্তু সেটাতেও সে ফেল হয়ে গেল। নিচের জমি পরিষ্কার দেখা যাচ্ছিল আর কিছু সেকেন্ডের মধ্যে বিয়ার্স জমিতে ক্র্যাশ করতে চলেছে। সে আরো ভয় পেয়ে গেল। সে রিজার্ভ প্যারাশুটটা খুলতে চাইলো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছিল। জমি অনেক কাছে চলে এসেছিল 16,000 ফুট উচ্চতা থেকে এবং এমনভাবে মাটিতে পড়লো যেন একটা পুতুল যেভাবে পড়ে মাটিতে, এবং তার চারিপাশে মাটির ধুলোর মেঘ তৈরি হয়ে গেল। সে এই মাটিতে পিছন ফিরে পড়েছিল এবং এতে তার এমন মনে হচ্ছিল যে তার পিছনে যে শিরদাঁড়া রয়েছে তার ভিতরে কেউ যেন পাথর ঢুকিয়ে দিয়েছে। সে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এত ব্যথা হচ্ছিল সে জমিতে ঠিকভাবে আগাতেও পারছিল না। সে কান্না করতে লাগলো এবং চিল্লাতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার চারিপাশে শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি। কিছু ঘন্টা বাদে বিয়ার্সের বন্ধু বান্ধব ওখানে আসলো এবং তাকে একটি গাড়িতে করে নিয়ে পাশের একটি হসপিটালে ভর্তি করা হলো। বিয়ার বলেছিল যে আমার ব্যথা এতটা বেশি ছিল যে আমি ব্যথার চোটে ছটফট করছিলাম এবং বারবার আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, আবার জ্ঞান ফিরছিল। হসপিটালে পৌঁছানোর পরে ডাক্তার যখন আমাকে ইঞ্জেকশন দিল, তারপর আমার ব্যথাটা কমলো। দ্বিতীয়বার যখন বিয়ারের জ্ঞান ফিরল, তখন সে দেখতে পেল সে একটি স্ট্রেচারে করে এয়ারপোর্টের রানওয়ে থেকে নিয়ে যাচ্ছে। তাকে করে একটি প্লেনে করে তাকে আবার ইউকেতে পাঠানো হচ্ছিল। সে ওই প্লেনটিতে একা ছিল এবং সে নিজেকে নিজে দেখছিল এবং নিজেকে নিজে বকছিল। নিজেকে নিজে দেখ তুই কতটা বোকা, তুই এখন কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিস। ইউকেতে পৌঁছানো মাত্রই তাকে হসপিটালে ভর্তি করা হলো এবং তার এক্সরে করা হলো। ডাক্তার তাকে বলল তার শিরদাঁড়ার 3টি মেইন অংশ ভেঙে গেছে। বিয়ার বলল, ডাক্তার আমি ঠিক তো হয়ে যাব, আমি কি আবার চলতে পারবো, একটু বলুন না। ডাক্তার বলল, দেখো এখন আমরা কিছু বলতে পারছি না, তোমার এই অবস্থায় এই অপারেশন করা সম্ভব হচ্ছে না। তখন ডাক্তার বলল, আমরা ওয়েট করছি যাতে তুমি একটু রিকভার হও। বিয়ার্স প্যারালাইজ হতে হতে বেঁচে গেছিল। তার পিছনে একটা মেটালের বডি লাগানো হয়েছিল। ব্যথা এত প্রচন্ড ছিল সে বিছনা থেকে 1 ইঞ্চিও নড়তে পারতো না। অ্যাক্সিডেন্টের 7 দিন পরেও বিয়ার ওইভাবেই বিছনাতে পড়েছিল এবং সে শুয়ে শুয়ে চিন্তা করতো সেই পুরনো ঘটনাটাকে এবং নিজেকে নিজে দোষ দিত আর বলতো যে তুই কত বড় গাধা, তুই সেই সময় ভয় না পেয়ে রিজার্ভ প্যারাশুটটাকে অন করতে পারতিস, কিংবা আগে থেকে এই প্যারাশুটটাকে ঠিক করার চেষ্টা করতে পারতিস। অ্যাক্সিডেন্টের 90 দিন বাদে বিয়ার্স ঘরে আসলো, কিন্তু তখনও তার অবস্থা ভালো ছিল না। সে বিছানায় শুয়ে শুয়ে ভাবতো, আমি কি আবার আর্মিতে জয়েন করতে পারবো, আমি কি হাঁটাচলা করতে পারবো। তখনই তার চোখটি গেল একটি দেওয়ালে ফটোতে, যেখানে মাউন্ট এভারেস্টের একটি ফটো টাঙানো ছিল। বিয়ার এবং তার বাবার সর্বদা স্বপ্ন ছিল যে তারা একদিন মাউন্ট এভারেস্টে চড়বে, কিন্তু বিয়ার এখন মাউন্ট এভারেস্ট চড়া তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাও তার পক্ষে সম্ভব নয়। কিন্তু বিয়ার্স তখনই এমন একটি কাজ করলো, তার পিঠে মেটালের তৈরি ব্রেসলেট লাগানো থাকা সত্ত্বেও সে যেমন তেমন করে ওই বিছনা থেকে উঠে দাঁড়ালো এবং উঠতে পড়তে এইভাবে করতে করতে সে যেভাবেই হোক ওই ফটোটার কাছে গিয়ে পৌঁছালো এবং সে ফটোটিকে দেওয়াল থেকে নামিয়ে সে নিজেকে বলল, যাই হয়ে যাক না কেন আমি নিজের পায়ে দাঁড়াবো এবং আমি একদিন এই মাউন্ট এভারেস্টেও চড়বো। কিন্তু এই টার্গেট বিয়ারের কাছে একেবারে ইম্পসিবল ছিল। ব্রিটিশরা মাউন্ট এভারেস্টে অনেকগুলি মিশন পাঠিয়েছিল, কিন্তু সেতে শুধুমাত্র একটি মিশনই সাকসেসফুল হয়েছিল এবং যারা সাকসেস হয়েছিল তারাও মরতে মরতে বেঁচে ছিল। এমনকি তাদের অনেক সময় হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুলও কেটে বাদ দিতে হয়েছিল। তা সত্ত্বেও বিয়ার সিদ্ধান্ত নিল যে আমি আমার আর বাবার স্বপ্নটা সফল করব। বিয়ার্স 8 মাস আরো কিছু সপ্তাহ বিছনায় পড়ে থাকার পরেও সে আস্তে আস্তে রিকভার হতে শুরু করলো, কিন্তু তখনই সে একটা আঘাত পেল। বিয়ার তার আর্মি ক্যাম্পে গেল এবং সেখানে ডাক্তার তাকে বলল যে দুর্ভাগ্যবশত তুমি আর প্যারাশুট জাম্প করতে পারবে না, কারণ তাতে তোমার আবার শিরদাঁড়ায় আঘাত পেতে পারো। বিয়ার বুঝে গেছিল যে এই অবস্থায় আমি আর আর্মিতে জয়েন হতে পারবো না। তখন সে কর্নেলের কাছে গেল এবং গিয়ে বলল যে স্যার, আমার আর্মিতে থাকার আর কোনো মানে হয় না, এই ইনজুরির সাথে আমি আর্মিতে কিছু করতে পারবো না, তাই আমার কাছে রিজাইন দেওয়াই সঠিক মনে হলো। রিজাইন তো করে দিয়েছিল, কিন্তু তার কাছে না ছিল কোনো টাকা এবং না ছিল কোনো সোর্স অফ ইনকাম। এমনকি মাউন্ট এভারেস্টে ওঠার জন্য যে লাখ লাখ টাকার প্রয়োজন সেটাও তার কাছে ছিল না। তার কাছে মাউন্ট এভারেস্ট ডু আর ডাই মিশন হিসেবে তৈরি হলো।
তার কাছে দুটি সিনারিও ছিল। সিনারিও নাম্বার 1, যদি সে এটা করতে পারে তাহলে সে শুধুমাত্র ব্রিটিশের ইয়াংগেস্ট মাউন্ট এভারেস্ট জয়ী হবেন তা নয়, তার সাথে সাথে সে অনেক স্পন্সরশিপ অথবা জবও পেয়ে যেতে পারে। অন্যদিকে সিনারিও নাম্বার 2, বিয়ার্স এই মাউন্ট এভারেস্টে মারা যাবে অথবা সারা জীবন না কোনো জব না কোনো কোয়ালিফিকেশন নিয়ে বাঁচতে হবে এবং সে ফেলুয়ার হিসাবে থেকে যাবে। একদিন তার আর্মির একটি টিম গঠন হলো যাদের মিশন ছিল এই এভারেস্ট জয়। সে চুপচাপ এই টিমে জয়েন করে নিল। বিয়ার এই মিশনের জন্য রেডি হয়ে গেল, কিন্তু এখনও তার সামনে অনেক বড় সমস্যা ছিল। এই মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য কমসে কম 50 লাখ টাকা খরচ হয়, যেটা বিয়ারের কাছে ছিল না। সে কিছু মাস ধরে অনেকের কাছে চিঠি পাঠালো স্পন্সরশিপের জন্য, কিন্তু প্রত্যেক জায়গা থেকে রিজেক্ট হয়ে গেল। তা সত্ত্বেও সে হার মানল না। একটার পরে একটা 23টা চিঠি ভার্জিন গ্রুপের ওনার স্যার রিচার্ড ব্রানসনকে পাঠিয়েছিল, যে কিনা নিজে এই ধরনের অ্যাডভেঞ্চারের মিশন করে থাকে। কিন্তু রিচার্ড ব্রানসনের কাছ থেকেও কোনো জবাব আসলো না। তখন সে ভাবলো সে নিজে গিয়েই দেখা করে রিচার্ড ব্রানসনকে প্রপোজালটি দেবে। বিয়ার রিচার্ড ব্রানসনের অ্যাড্রেস বার করলো এবং রাত 8টার সময় তার ঘরে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে বকা খেয়েও কোনো রকমভাবে সিকিউরিটি গার্ডকে ওই চিঠি ধরিয়ে দিয়েছিল। কিন্তু এত কিছু করার পরেও রিচার্ড ব্রানসনের কোনো জবাব আসলো না। বিয়ার তার ড্রিমকে যেভাবেই হোক হাসিল করতে চেয়েছিল। তখন হলো ঠিক এরকমেরই। সে হঠাৎ করে রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়া এক কোম্পানি দেখলো, ডেভিস ল্যাংডন অ্যান্ড এভারেস্ট। আর কিছু না ভেবে সাইকেল থেকে নামলো এবং ওই অফিসের সামনে গেল এবং সে ওই অফিসে প্রবেশ করলো এবং বিয়ার্স ওখানে সেক্রেটারিকে গিয়ে বলল, আমাকে শুধু 2 মিনিট দিন, আপনার সিওর সঙ্গে একটু কথা বলবো, প্লিজ ওনার সঙ্গে একটু কথা বলিয়ে দিন প্লিজ। অনেক সময় ধরে ওই মহিলাটাকে রাজি করানোর পরে তখন তাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, যেখানে 2 ব্যক্তি তার এই প্রপোজালটাকে মনোযোগ সহকারে শুনলো এবং আশ্চর্যভাবে বিয়ারের প্যাশন এবং ড্রিমস দেখে এই প্রপোজালটিকে অ্যাকসেপ্ট করে নিল। অনেক লেটার রিজেকশনের পরে ফাইনালি বিয়ার এবার মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য তৈরি হলো। কিন্তু এখানেই তার সমস্যার শেষ হয়নি। তার সামনে এখনো অনেক চ্যালেঞ্জ ছিল। খারাপ ওয়েদারের জন্য 8 জন ব্যক্তি এভারেস্টে তার প্রাণ হারালো এবং এটি ওই সময় এভারেস্টের উপরে সবথেকে বড় দুর্ঘটনা ছিল। কিন্তু তার সত্ত্বেও বিয়ার্স এবং তার টিম অনেক সপ্তাহ ধরে প্র্যাকটিস করলো এবং তার এই অ্যাক্সিডেন্টের 18 মাস পর মার্চ 1998 বিয়ার তার নিজের টিমের সঙ্গে এভারেস্টের বেস ক্যাম্পে ছিল। উপরে কয়েক হাজার ফুট দেওয়াল তার সামনে ছিল। 1998 সালে এভারেস্টের ডেথ রেশিও ছিল 6:1, যার মানে হলো এভারেস্টের একদম টপে পৌঁছানো 7 জন মানুষের মধ্যে 1 জন মানুষ মারা যাবে। এভারেস্টে পৌঁছাতেই বিয়ারের টিম লিডার তাকে ডাইরেকশন দিল, আমরা প্রতিদিন এভারেস্টে 10 থেকে 11 ঘন্টা উঠব এবং তারপরে আমরা আবার এই বেস ক্যাম্পে ফিরে আসব, যাতে আমরা এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। 7 এপ্রিল 1998 বিয়ার্স তার টিম মেম্বারের নিমা এবং মিকের সাথে এভারেস্টে চড়া স্টার্ট করলো। তাদের টার্গেট ছিল বেস ক্যাম্প থেকে উপরে থাকা নাম্বার 1 ক্যাম্পে পৌঁছানো এবং আবার এই বেস ক্যাম্পে ফিরে আসা। কিন্তু যখনই বিয়ার্স এবং তার টিম ওই ক্যাম্প অনে গিয়ে পৌঁছালো, তখন তারা গিয়ে দেখলো যে সিঁড়ি এবং উপরে ওঠার দড়ি নষ্ট হয়ে গেছে। তাই তাদের ওই ক্যাম্প অনে ফেরত আসা একেবারে ইম্পসিবল ছিল। বিয়ারের টিম ডিসাইড করলো যে তারা বেস ক্যাম্পে ফিরে যাবে, তাই তারা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। কিছুক্ষণ চলার পরে বিয়ার অনেক ক্লান্ত হয়ে পড়েছিল এবং খুব তাড়াতাড়ি সে বেস ক্যাম্পে গিয়ে রেস্ট নিতে চাইছিল। কিন্তু তখনই বিয়ারের সাথে এমন একটি ঘটনা ঘটলো যেটা সে দ্বিতীয়বার এই আশাটি করে থাকবে না। নিজের টিমের মধ্যে সবার প্রথমে ছিল বিয়ার এবং তার পিছনে 2 জন টিম মেম্বার ছিল। তখনই যে বরফের উপর থেকে বিয়ার চলছিল, তখনই সেই বরফে সে একটি আওয়াজ শুনতে পেল। তখনই সে যখন নিচে তাকালো, সে দেখতে পেল তার পায়ের নিচের থেকে বরফ সরে যাচ্ছে এবং সে অনেক আতঙ্কিত হয়ে পড়ল এবং সে কিছু করার আগে ওই বরফে একটি ক্র্যাক হয়ে গেল এবং সে ধপ করে ওই নিচে পড়ে গেল এবং এই গর্তটি এত নিচু ছিল যে 1000 ফুট অবধি বিয়ার কিছুই দেখতে পাচ্ছিল না। সে ওই ফাটলের দুদিকে ধাক্কা খেতে খেতে ওই গর্তের দিকে পড়ে যাচ্ছিল এবং তখনই হঠাৎ করে এক ঝটকা খেয়ে সে ওই 2 গর্তের মাঝখানে দাঁড়িয়ে গেল। বিয়ারের বডি একটা সরু দড়ির সঙ্গে অ্যাটাচ ছিল, যার কারণে সে পুরো গর্তে পড়ার হাত থেকে বেঁচে গেল। কিন্তু তার হাতে বেশি সময় ছিল না, ওই পাতলা দড়িটি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারত। আর বিয়ারের এত আঘাত লেগেছিল যার ফলে বিয়ার কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গেছিল। আর যখনই জ্ঞান ফিরল তখন জোরে জোরে চিল্লাতে লাগলো, নিমা, মিক, আমাকে বাঁচিয়ে নাও। বিয়ার উপরের দিকে শুধুমাত্র একটু সামান্য আলো দেখতে পাচ্ছিল, নিচের দিকে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। বিয়ার জানতো তার কাছে আর কয়েক সেকেন্ড সময় আছে, তারপর এই দড়িটি ছিঁড়ে যাবে এবং সে নিচে পড়ে যাবে। সে বরফের দেওয়ালে তার পাটাকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু বারবার তার পাটা পিছলে যাচ্ছিল। কিছু সময়ের মধ্যে তার দড়িটি ছিঁড়ে যেত, কিন্তু কিছু সময়ের মধ্যে সে অনুভব করতে পারলো যে তার দড়ি ধরে কেউ টেনে তাকে তুলছে। বিয়ার, আমরা এখানে আছি, তুমি তাড়াতাড়ি উপরে ওঠার চেষ্টা করো। বিয়ার উপরে দেখলো উপরে নিমা এবং মিকের জোরে জোরে চিল্লানোর আওয়াজ শুনতে পেল। তারা 2 জন বিয়ারকে টেনে তোলার চেষ্টা করছিল। এবার বিয়ার খুব শক্তি দিয়ে তার পাটা ওই বরফে রেখে উপরে ওঠার চেষ্টা করছিল
এবং তার হাতে যে কুড়াল ছিল সেটার সাহায্য নিয়ে সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। তখন নিমা এবং মিক তাকে ওই গর্ত থেকে বাইরে বার করে নিল। বাইরে বেরিয়ে এই বিয়ার বরফের উপর শুয়ে পড়লো এবং বিয়ার জোরে জোরে কাঁপতে লাগলো। এই সময় বিয়ার শুধুমাত্র 23 বছরের ছিল এবং এই দ্বিতীয়বার ছিল যে মরতে মরতে বেঁচে ছিল। সে এত ভয় পেয়েছিল তাই সে কাঁপতে লাগলো এবং সে যখন বেস ক্যাম্পে গেল তখন তার কনফিডেন্ট লেভেল একেবারেই কমে গেল। তার এলবোটি টেনিস বলের মতো ফুলে উঠেছিল, সে এত বেশি চোট পেয়েছিল। ডাক্তার তাকে কিছুদিনের রেস্ট নিতে বলল। বিয়ার ভয় পেয়েছিল এবং তার কনফিডেন্ট একেবারে ভেঙে গেছিল। তবুও সে নিজেকে বলতে লাগলো যে বড় গোলের কাছে এরকম ধরনের চ্যালেঞ্জ আসতে থাকবে, কিন্তু যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেন আমি কখনোই হার মানবো না। কিছুদিন বিশ্রাম নেওয়ার পরে বিয়ার আবার পাহাড় চড়তে শুরু করলো। কিছুদিনের মধ্যে ক্যাম্প 2-তে এবং তারও উপরে আরো কিছুদিন পর ক্যাম্প 3-তে পৌঁছে গেল। বিয়ার এখন এভারেস্টকে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। সে বেস ক্যাম্প থেকে উপরে ওঠার জন্য পুরোপুরি তৈরি ছিল, কিন্তু তখনই তার সামনে একটি নয় দুটি প্রবলেম এসে হাজির হলো। ক্যাম্প 3-তে পৌঁছানোর পরের দিন সকালে বিয়ার খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সে বারবার বমি করছিল এবং তার মাথাতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। তখন বেস ক্যাম্পের ডাক্তার তাকে বলল যে বিয়ার্স, তোমার চেস্টে একটা ভয়ানক ইনফেকশন হয়েছে, তাই তুমি এখন উপরে ওঠার জন্য প্রস্তুত নও, তোমাকে কিছুদিন রেস্ট করতে হবে। কিন্তু বিয়ারের কাছে টাইম খুব কম ছিল, কিছুদিনের মধ্যেই তাকে এই মিশন কমপ্লিট করতে হতো। বিয়ার এখন চাইলেও সে এভারেস্টে এখন আর উঠতে পারছিল না। কিছুদিন পর বিয়ার যখন ঠিক হতে শুরু করলো সে একটি খারাপ সংবাদ শুনতে পেল। সামনের কিছুদিনের মধ্যে এভারেস্টের উপর ভয়ানক এক ঝড় আসতে চলেছে। এর ফলে এই সময় এভারেস্টে চড়া একেবারে ইম্পসিবল ছিল। বিয়ার এখনো অসুস্থ ছিল, কিন্তু তার কাছে সময়ও অনেক কম ছিল। সে ওই দিন সারা রাত প্রার্থনা করতে লাগলো, হে ঈশ্বর, আমাকে সুস্থ করে দাও, খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দাও। ঝড় মাউন্টেনের কাছে চলে এসেছিল আর বিয়ার শুধু ওই পর্বতটিকে দেখছিল। তখন তাকে এক সঙ্গিনী খবর দিল যে বিয়ার, তুমি অনেক ভাগ্যবান, শেষ মুহূর্তে ঝড় অন্যদিকে বেঁকে গেছে, আমাদের কাছে 2 দিনের টাইম আছে, তুমি কি রেডি আছো? এটা আমাদের কাছে শেষ চান্স হতে পারে। বিয়ার বলল, হ্যাঁ আমি রেডি আছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ঈশ্বর আমার প্রার্থনা শুনে নিয়েছে। পরের দিন সকাল 10টায় বিয়ার ঘুম থেকে উঠলো এবং সে তার ফাইনাল মিশনের জন্য পাহাড়ে ওঠা শুরু করে দিল। অসুস্থতার জন্য বিয়ার একটু দুর্বল ছিল, কিন্তু আবহাওয়া ঠিক হওয়ার কারণে সে তার পুরো এনার্জি এই পাহাড়ে ওঠার জন্য লাগিয়ে দিল। আর তারপর শুধুমাত্র 5.5 ঘন্টায় সে ক্যাম্প 3-তে পৌঁছে গেল। সে নিজেকে বলতে থাকলো, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এবার কোনো ভুল করা যাবে না, তুই শুধু আগে এগিয়ে যেতে থাক এবং তুই শুধুমাত্র আগে এগিয়ে যাওয়ার প্রতি লক্ষ্য রাখ, তোকে ওখানে পৌঁছাতেই হবে। আর কিছু সময় পরে সে এভারেস্টের 26,000 ফুট উচ্চতায় উঠে পড়ল, যেটাকে এভারেস্টের ডেড জোন বলা হয়ে থাকে। এখানে অক্সিজেন এত কম থাকে যে মানুষ এখানে কিছু সময় থাকলেই তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এভারেস্টের বেশিরভাগ মানুষের মৃত্যু এখানেই হয়ে থাকে। বিয়ারের আশেপাশে কিছু ডেড বডি পড়েছিল যারা কিছু বছর আগেই এই এভারেস্টে উঠতে এসেছিল। বিয়ার ভয় পেতে শুরু করলো, তার মাইন্ডে ডেড জোনের বিষয়টা বসে গেছিল। আগের 24 ঘন্টার মধ্যে সে জীবনের সবথেকে বড় রিস্ক নিতে চলেছে। তাই বিয়ার বারবার নিজেকে বলছিল, আমার কাছে আর কোনো প্ল্যান বি নেই। বিয়ার এবং তার টিম রাত পর্যন্ত ওয়েট করলো এবং রাতে তারা আবার পাহাড়ে উঠতে শুরু করে দিল। বিয়ার অনেক ক্লান্তি ছিল এবং অক্সিজেনের ঘাটতির জন্য তার পক্ষে চলা সম্ভব হচ্ছিল না। 18 ঘন্টা পাহাড় চড়ার পর সে আর মাত্র 400 ফুট দূরত্বে ছিল একেবারে সর্বোচ্চ শৃঙ্গ থেকে। বিয়ারের আগে এই জায়গাতে শুধুমাত্র 30 জন ব্রিটিশরাই আসতে পেরেছিল। এই মোটিভেশন নিয়ে সে তার অ্যাক্সিডেন্টের 18 মাস পরে সে পৃথিবীর সবথেকে উচ্চতর শৃঙ্গে উঠেছিল। সে শুধুমাত্র 23 বছর বয়সে ইয়াংগেস্ট ব্রিটিশার ছিল যে এই জায়গাতে পৌঁছেছিল, আর সে এই ইম্পসিবলকে পসিবল করে দেখিয়েছিল। কিছুদিন আগে বিয়ার গ্রিলসকে জিজ্ঞাসা করেছিল যে 25 বছর আগে আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কি ব্যথা আপনি এখনো অনুভব করেন? বিয়ার গ্রিলস তার উত্তরে একটি ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল এবং বলেছিল, হ্যাঁ এখনো প্রতিদিন আমার অনেক ব্যথা হয়, কিন্তু কি করা যাবে, প্রত্যেক মানুষকেই তার এই ব্যথার সঙ্গে লড়তে হয়। আশা করবো আপনারা এই স্টোরি থেকে একটু হলেও মোটিভেট হয়েছেন। আর যদি মোটিভেট হয়ে থাকেন তবে নিজেকে বলুন নেভার গিভ আপ, মানে কখনোই আপনি ছেড়ে দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাজটা সম্পূর্ণ হচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে, ভালো থাকবেন।